এবার আমরা উপকূলীয় অঞ্চলগুলোর খবর আপনাদেরকে জানাবো। ঠিক এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। পলাশ, আপনি এর আগে ঘন্টায় ঘন্টায় আমাদেরকে সেখানকার গতি প্রকৃতি ঘূর্ণিঝড়ে আমাদেরকে জানাচ্ছিলেন। সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড় যেহেতু বাংলাদেশ উপকূল অতিক্রম করার কথা, খুলনার কি পরিস্থিতি আপনি দেখছেন? বাতাসের গতিবেগ কেমন, বিস্তারিত জানাবেন। সিয়াম, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি বরণপাড়া এলাকায়, এখানে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে এবং নদীতে যে তুফান রয়েছে সেটাও কিন্তু বেশ বড় তুফান হচ্ছে। এবং আমি এর আগে যেরকম প্রতি ঘন্টায় আমরা জানিয়েছিলাম যে খুলনা সহ পার্শ্ববর্তী এলাকায় কিন্তু একেবারে এই যে ঘূর্ণিঝড়, যে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল, এই রেমালের প্রভাবে কিন্তু একেবারে খুলনা অঞ্চলে যে নদীগুলো সেগুলো কিন্তু উত্তাল রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই নদীতে আমরা আগেই জানিয়েছি যে সমগ্র শিবসা নদীর ভিতরে কিন্তু এই নদীর উপরিভাগে শত শত কার্গো জাহাজ, যেগুলো একটু ছোট লাইটার জাহাজ এবং যেগুলো সেই জাহাজগুলো কিন্তু এখানে অবস্থান করছে। এবং এই যে তুফানের প্রভাব, এখন ছোট নৌকা যেগুলো একেবারে যেহেতু নিষিদ্ধ রয়েছে। এবং এই এখন কিন্তু একটু আগে, কিছুক্ষণ আগেও কিন্তু বেশ বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একটু বলে রাখি যে এই যদিও 10 নম্বর বিপদ সংকেত চলছে এই এলাকায়, আমি যেখানে রয়েছি বরণপাড়া এলাকায়, এখানে কিন্তু কোনো সাইক্লোন শেল্টার নাই, যে কারণে এই এলাকায় যেহেতু একেবারে নদীর পাশে যে সকল বাড়ি রয়েছে সে সকল বাড়ির মানুষ কিন্তু যথেষ্ট ঝুঁকিতে রয়েছে। যদিও জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা কিন্তু বারবার করে যেটা আমাদেরকে বলছে যে খুলনা জেলাতে মোট 604টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। তবে সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু যে সকল জায়গায় রয়েছে সে সকল এলাকায় কিন্তু কোনো মানুষ কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এরকম আমরা জানতে পারিনি। আমি একটু দেখাতে চাই, ঠিক বেড়িবাঁধের পাশেই যে সকল বাড়ি রয়েছে এই সকল বাড়িতে মানুষ বসবাস করে, তারা কিন্তু ঝুঁকিতে রয়েছে। তাদের সাথে আমি কথা বলছিলাম একটু আগেই, তারা কিন্তু আমাদেরকে বলছে যে তাদের এই অঞ্চলে কিন্তু কোনো সাইক্লোন শেল্টার নাই, যে কারণে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ঝুঁকিতে রয়েছে। আমি এই যেখানে রয়েছি বরণপাড়া এলাকায়, এটা ভাঙনপ্রবণ এলাকা এবং এই এলাকায় একটু আগেও পানি উন্নয়ন বোর্ড থেকে তারা এসেছিলেন এবং তারা ভিজিট করে গেছেন। কিন্তু সেই ভিজিটটা সাধারণ মানুষ যেটা বলছে আমাদেরকে যে এই ভিজিটটা করার কথা ছিল আরও আগেই, যখন প্রকৃতি শান্ত অবস্থায় থাকে। কিন্তু এখন দুর্যোগের সময় এখন এসে এটা দেখে যাওয়াটা আসলে সাধারণ মানুষ এটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এই যে আজকে জানেন যে ঘূর্ণিঝড় যে রেমাল আর হয়তো সন্ধ্যার 3-4 ঘন্টা পরে উপকূল অতিক্রম করবে, তখন কিন্তু অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে। আরেকটু আমি জানাতে চাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই নদীতে এখন কিন্তু স্থানীয় লোক বলছে যে একেবারেই ভাটা থাকার কথা, অর্থাৎ পানিটা কিন্তু নদীর ঠিক নিচে থাকার কথা, কিন্তু বাতাসের প্রভাবে এই পানিটা কিন্তু এখনো ভাটা হলো জোয়ারের মতো মনে হচ্ছে। অর্থাৎ রাত 11টা বা তারপরে যদি রাত 12টা নাগাদ যদি এই ঘূর্ণিঝড় রেমাল যদি উপকূল অতিক্রম করে, তখন এই নদীতে জোয়ার থাকাটা কিন্তু অনেক মারাত্মক হতে পারে এবং জলোচ্ছ্বাসের পরে কিন্তু অনেক এলাকা প্লাবিত হতে পারে এবং তার ফলে মৎস্যঘের সহ এই এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এখন পর্যন্ত আমার কাছে রেমালের সর্বশেষ অবস্থা এতটুকুই ছিল, জানিয়ে দেব। শ্যাম।